আপনারা জানেন যে গত দুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং আমি জানি যে আমাদের অধিবেশন হবে, কিন্তু কিছু করার নেই। যে কারণে গেছি পরবর্তী সময়ে নিশ্চয়ই আপনারা শুনেছেন এবং সেটা যেতেই হবে। তো আমি গতকাল যখন এখানে এসে পৌঁছেছি, মাননীয় বিধায়ক আমাদের সুধীর রায় বর্মন, আমি শুনছিলাম যে 3:25 বাজে এখনো উনি এয়ারপোর্ট থেকে এসে নামেনি। বুঝতে পারলাম না, এত উদ্গ্রীব। মানে আমার প্রেজেন্স নিয়ে হি ওয়াজ ওয়েটিং ফর মি। মানে আমার প্রেজেন্সে থেকে এমন কিছু কথা বলবে আগের থেকে প্ল্যানিং ছিল এবং যেটা কাম্য ছিল না, এই কথাগুলো উনি বলেছেন। যাই হোক, কিছু কথা উনি জিজ্ঞেস করেছিলেন এবং আপনারা সবাই জানেন যে কি উনি বলেছিলেন, বা এলপি সাহেবও বলছিলেন যে কি কি আমাদের যে সেটেলমেন্ট হয়েছে ওখানে, মানে সাইনিং অফ মেমোরেন্ডাম অফ সেটেলমেন্ট, যেটা 4 তারিখ সেখানে হয়েছে দিল্লিতে। সেখানে আমাদের মাননীয় যশস্বী হোম মিনিস্টার সাহেব ওইখানে ছিলেন এবং সেখানে এনএলএফটির এবং এটিটিএফ এর সদস্যরাও সেখানে ছিলেন এবং এই বিষয়ে যে শান্তি ও পুনর্বাসনের জন্য এই ধরনের এগ্রিমেন্ট হয়েছে, আমি এর জন্য বিশেষ করে আমাদের ভারত সরকারের যিনি প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যিনি হোম মিনিস্টার সাহেব আছেন, অমিত শাহজি, ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। আপনারা জানেন যে প্রায় 11টার মতো নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হোক, এর জন্য প্রায় 11টার মতো শান্তি চুক্তি হয়েছে। ত্রিপুরাতে প্রায় 3টার মতো এই নিয়ে শান্তি চুক্তি। এটার যেসব এখানে মেইন উদ্দেশ্য, সেটা হলো যেসব বিচ্ছিন্নতাবাদ, যে ধরনের উগ্রতাবাদ, আর্মস নিয়ে যে ধরনের ঘটনা হতো, সেটাকে বন্ধ করা। এবং এখানে কি উদ্দেশ্য, সেটা হচ্ছে কি কি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যে সংগঠনগুলোকে ভেঙে দিতে হবে এবং ভারতীয় আইন মেনে চলতে সম্মত হয়েছে যারা এনএলএফ এবং এটিডিএফ এর যারা সদস্যরা ছিলেন এবং সেখানে সেটা সাইন হয়েছে। আর কি আছে, অস্ত্র সমর্পণ করতে হবে। উভয় গোষ্ঠী সমস্ত অস্ত্র সমর্পণ করবে এবং সেটা চুক্তি স্বাক্ষরের পরে যদি অস্ত্র রাখা হয় সেটা অবৈধ বলে বিবেচিত হবে। পুনর্বাসন প্রক্রিয়া কি হবে বলা হয়েছে, এখানেও ক্লিয়ার কাট বলা হয়েছে। একটি স্ক্রিনিং কমিটি দলগুলোর জমা দেওয়ার যে ক্যাডারদের তালিকা যাচাই করবে ওই স্ক্রিনিং কমিটি এবং ওই স্ক্রিনিংয়ের পরে যারা মানে সত্যিকারের সদস্য, তাদেরকে পুনর্বাসনের সুবিধা ওনারা দেন। স্ক্রিনিং কমিটি করার পরে সেটা ডিসিশন। পুনর্বাসন শিবিরে যাচাইকৃত যারা ক্যাডাররা 3 বছর পর্যন্ত পুনর্বাসনের শিবিরে থাকবে, যেখানে বিভিন্ন ওনাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করবে, সেলাই, কৃষিকাজ ইত্যাদি বিভিন্ন ধরনের সেই দক্ষতা বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। আর্থিক সহায়তার বিষয় যেটা হচ্ছে, প্রতিটি যাচাইকৃত ক্যাডার প্রাথমিকভাবে 4 লক্ষ টাকা পাবেন, যা তারা 3 বছর পর সেটা উঠাতে পারবেন, কিন্তু প্রোভাইডেড তাদের যে কাজকর্ম, তাদের আচরণ, সেগুলো দেখার পরে সেটা তারা উইথড্র করতে পারবে। কর্মসংস্থানের সুযোগ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, যেটা আমি একটু আগে বললাম, সরকারি নিয়োগ অভিযান এবং স্বকর্মসংস্থান কর্মসূচিতে সম্ভাব্য অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থানের ক্যাডারদের সহায়তা। স্টাইপেন্ড প্রভিশনে বলা হয়েছে ক্যাডাররা মাসিক 3 বছরের জন্য 6,000 টাকা করে পাবে, যা ক্যাম্পে তাদের থাকার এবং থাকার খরচ বহন করবে। সরকারি প্রকল্প, সরকার কৃষি, মৎস্য চাষ এবং জৈব চাষের মতো বিভিন্ন কর্মসংস্থান ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্যাডারদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। ক্যাডারদের মধ্যে জমি বরাদ্দের বিষয়টিও যোগ্যতা দেখে সেটা খতিয়ে দেখা হবে। সম্মতি ও অগ্রগতি নিশ্চিত করতে ভারত সরকার, ত্রিপুরা এবং এটিটিএফ এর প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপাক্ষিক কমিটি এই চুক্তি বাস্তবায়নের দিকে যাবে এবং তার তদারকি করবে।
বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ, ভারত সরকার 250 কোটি টাকার একটি বিশেষ অর্থনৈতিক উন্নয়ন প্যাকেজ অনুমোদনের কথা বিবেচনা করেছেন। রাজ্য সরকার ত্রিপুরার উপজাতি জনগণের সার্বিক উন্নয়নের জন্য এই 250 কোটি টাকার প্রকল্প রূপায়ণ করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় আবাসনের যে সুবিধাগুলো, PMAY এর প্রকল্পে আওতায় আবাসন সুবিধা রাজ্য সরকার ক্যাডারদের জন্য বিবেচনা করতে পারে। এই প্রকল্পের আওতায় যোগ্যতার মানদণ্ড এই মোটামুটি আছে, এর মধ্যে কিছু হয়তো এডিশন অল্টারেশনও থাকতে পারে, কিন্তু মোটামুটি আমার কাছে এখন যেটা আছে আমি সেই তথ্যটা, যেহেতু বলা হয়েছে যে ওখানে গিয়ে কি মানে এগ্রিমেন্ট হয়েছে, সেই বিষয়টা আপনাদের সামনে রাখবো।